হ্যালো স্টুডেন্টস, বিএসএসআই বেদুরে আপনাদের সকলকে স্বাগত। আমরা গত দুদিন ধরে 2023-এর পেপার 1 শিফট 1 এবং 2023-এর পেপার 2 শিফট 2 যত প্রশ্ন রয়েছে আর্ট অফ টিচিং এর ওপর 1 থেকে 30 কোয়েশ্চেন অবধি তার কোয়েশ্চেন এবং তার সাথে সাথে উত্তর অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। আমরা শুধু প্রশ্ন উত্তরের পর্বেতেই শেষ করিনি, তার সাথে সাথে আমরা কেন হয়েছে উত্তরটি সেটাও আলোচনা করেছি। ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন উভয় বোথ দিয়ে আমরা বোথ ভার্সনকে দিয়েই বলার চেষ্টা করেছি। আশা করি এখানে অনেকেই ইংলিশ ভার্সন আছে, আবার অনেকেই বেঙ্গলি ভার্সন আছে। বোঝার সুবিধার জন্য যতটুকু বেঙ্গলিতে বলার সেটা বলা হয়েছে এবং ইংলিশেও বলা হয়েছে যাতে বোথ ভার্সনই বুঝতে পারে। আমরা আজকে এস্টেট 2019 পেপার 1 এবং শিফট 1 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বরের প্রশ্ন বলছে, which one of the following is a key behavior in effective teaching? Option A, using students' ideas and contribution. Option B, questioning. Option C, structuring. Option D, instructional variety. এই যে চারটি অপশন রয়েছে A, B, C, D, এই চারটি অপশনের মধ্যে কোনটি এফেক্টিভ টিচিং এর মধ্যে বিহেভিয়ার কি এর মধ্যে পড়ে? আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সার আছে অপশন ডি, ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি। বিকজ অ্যাকর্ডিং টু বোরিচ, the key behaviors for effective teaching are lesson clarity, instructional variety, teacher task orientation, engagement in the learning process, and student success rate. এই প্রত্যেক কটা জিনিসই কিন্তু এফেক্টিভ টিচিং এর পার্ট। টিচারকে লার্নিং প্রসেসের মধ্যে এঙ্গেজ থাকতে হয়, স্টুডেন্টের সাকসেস রেটও হচ্ছে যে থাকতে হবে, মানে টিচার এমনই ভাবে তার টিচিং প্রসেসটাকে এফেক্টিভ করে তুলবে তাতে স্টুডেন্ট সাকসেস রেট যাতে বাড়ে, এবং ভ্যারাইটি হচ্ছে পদ্ধতি ব্যবহার করতে হবে। আমি যদি একই পদ্ধতি ব্যবহার করে যদি স্টুডেন্টকে পড়াই তাহলে সেক্ষেত্রে মানে স্টুডেন্ট বোরিং ফিল করবে। আমি ধরে নাও লেকচার মেথড ইউজ করছি, তো সেক্ষেত্রে লেকচার মেথড এই বক্তৃতা পদ্ধতি শুনতে শুনতে একটা বোরিং ফিল আসবে। কিন্তু আমি যদি কোনো ডেমনস্ট্রেশন মেথড ইউজ করলাম, কখনো লেকচার মেথড ইউজ করলাম, ভ্যারাইটি যদি ইনস্ট্রাকশনাল জায়গাগুলো আমরা ইউজ করতে পারি, টিচিং প্রসেসটা অনেক বেশি এফেক্টিভ হবে এবং তার সাথে সাথে এই বোরিং ফিলের যে ব্যাপারটা স্টুডেন্টদের মধ্যে কিন্তু থাকবে না। তাই 1 নাম্বার প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি। নেক্সট 2 নাম্বার প্রশ্ন আমরা দেখি। 2 নাম্বার প্রশ্নতে বলা হয়েছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ এ টিচার ইজ টু। শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যাবলী কি? কি হতে পারে শিক্ষকের সব থেকে গুরুত্বপূর্ণ কার্যাবলী? অপশন এ তে দেওয়া আছে ইম্পার্ট সাবজেক্ট ম্যাটার। অপশন বি, টিচ প্রবলেম সলভিং টেকনিক। অপশন সি, গাইড পিপলস গ্রোথ। অপশন ডি, মেনটেন অর্ডার ইন দ্য ক্লাস। রাইট অ্যান্সারটা আগে দেখি, তারপরে হচ্ছে যে কেন হয়েছে সেটা আলোচনা করছি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, টিচ প্রবলেম সলভিং টেকনিক। কারেক্ট অ্যান্সার, বিকজ the function of teachers is to help students learn by imparting knowledge to them and by setting up a situation in which students can develop problem solving skill. এখানে টিচারের একটা পার্টই হচ্ছে স্টুডেন্টকে যেরকম নলেজ বা জ্ঞান দান করা এবং তার যে কোনো সিচুয়েশনে স্টুডেন্টকে প্রবলেম সলভিং স্কিল হচ্ছে ডেভেলপ করা।
কারণ যে স্টুডেন্টের তার ব্যক্তিগত হোক বা তার লার্নিং এর ক্ষেত্রে হোক কোনো না কোনো সমস্যা থাকতেই পারে। তো সেক্ষেত্রে টিচারের একটা পার্ট যে স্টুডেন্ট ক্যান ডেভেলপ প্রবলেম স্কিল, অর্থাৎ টিচিং এর একটা পার্টই হচ্ছে টিচ প্রবলেম সলভিং টেকনিক ইউ। অর্থাৎ এখানে টিচারের যে ফাংশন, যেটা চেয়েছে যে টিচারের শিক্ষকের সব থেকে গুরুত্বপূর্ণ কার্যাবলী কি, এখানে 2 কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি, টিচ প্রবলেম সলভিং টেকনিক ইউ। কারণ একমাত্র টিচারই পারে সমস্ত কিছু প্রবলেম গুলোকে ইজিলি সলভ করতে। নেক্সট আমরা দেখি 3 দাগের প্রশ্ন, which of the following is a learner centric method? এই যে 4টি অপশন দেওয়া রয়েছে, কি কি অপশন দেওয়া রয়েছে? অপশন এ লেকচার মেথড, অপশন বি প্রজেক্ট মেথড, অপশন সি গ্রুপ ডিসকাশন মেথড, আর অপশন ডি ডেমনস্ট্রেশন মেথড। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক, যেটি কিনা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির মধ্যে পড়ে? লেকচার মেথড যেটা ফার্স্টে দেওয়া রয়েছে, সেটা লেকচার মেথড সাধারণত শিক্ষক কেন্দ্রিক হয়। কারণ আমরা দেখি লেকচারেতে শিক্ষক লেকচার দিয়ে যাচ্ছে এবং স্টুডেন্ট শুনে যাচ্ছে, লেকচারটা তার বক্তৃতা শুনে যাচ্ছে। এখানে কোথাও গিয়ে স্টুডেন্টের কোনো কার্যাবলী বা কোনো অ্যাক্টিভের কোনো ব্যাপার কিন্তু থাকে না। পুরো অ্যাক্টিভ জায়গাটাই প্লে রোল করে যেটা শিক্ষকই হচ্ছে তার অ্যাক্টিভ জায়গাটাকে প্লে করছে, কিন্তু স্টুডেন্ট এখানে শুধুমাত্র শ্রোতা। তাই অপশন এতে যে লেকচার মেথড আছে সেটা হচ্ছে না, লার্নার সেন্ট্রিক মেথডের মধ্যে পড়ছে না, তাহলে অপশন এ আমরা কেটে দিচ্ছি। নেক্সট আছে প্রজেক্ট মেথড। প্রজেক্ট মেথডটা কি না, প্রজেক্ট মেথড ইজ এ টিচার ফেসিলিটেড collaborative approach in which students acquire and apply knowledge and skill to define and solve realistic problems, a process of extended inquiry. ন্যাচারালি প্রজেক্ট মেথড সম্পর্কে আমরা যদি খুব ছোট করে যদি আমরা বলি, যেখানে শিক্ষার্থীকে বেশ কয়েকটা প্রকল্প দিয়ে দেওয়া হয়, যার মধ্যে থেকে তারা সেই প্রকল্পটা করতে করতে তাদের নিজেদের মানে যে সমস্যাটা সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারে। এই পদ্ধতি সাধারণত শেখার সবচেয়ে একটা সক্রিয় পদ্ধতি বলা যেতে পারে, কেননা সে নিজেই প্রকল্পটা নিজে হাতে করছে, তার একটা শেখার একটা ভূমিকা রয়েছে। আর শিক্ষাদানে এই প্রকল্প পদ্ধতির ক্ষেত্রে একজন স্বৈর শাসকের চেয়ে একজন পথপ্রদর্শকেরই ভূমিকা নেয় শিক্ষক। এই পদ্ধতিতে শিক্ষকের ভূমিকাটা কখনোই স্বৈর শাসকের মতো থাকে না, তিনি একজন পথপ্রদর্শকের ভূমিকা হিসেবে তিনি একটা রোল প্লে করে এবং পাঠের মাধ্যমে ক্লাসকে তাদের নিজস্ব গতিতে পরিচালনা করেন হচ্ছে শিক্ষক। তাহলে এটা গেল প্রজেক্ট পদ্ধতি। প্রজেক্ট পদ্ধতি সাধারণত শিক্ষার্থী নিজে হাতে কাজটা করলো, সবটাই যে মানে লার্নার সেন্ট্রিক তা কিন্তু নয়। অপশন সি তে আমি পরে আসছি, অপশন এ ক্লারিফাই করলাম, অপশন বি এর যে অপশন সেটাকে ক্লারিফাই করলাম। এবার আসছি অপশন ডি। অপশন সি তে আমি আসবো, কিন্তু তার আগে অপশন ডি টা একটু আমি বলি। অপশন ডি হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। এই ডেমনস্ট্রেশন মেথডটা কি? ডেমনস্ট্রেশন মেথড বেসিক্যালি কিন্তু টিচার মানে সেন্ট্রিক, শিক্ষক কেন্দ্রিক। কেন না, ডেমো কারা দেয়? ডেমো দিয়ে ক্লাসে ডেমো দিয়ে পড়ানোটা তো টিচারেরই পার্ট, তো সেক্ষেত্রে টিচারের ভূমিকাই এখানে রয়েছে। তাহলে প্রশ্ন যেটা বলেছে লার্নার সেন্ট্রিক, তাহলে লার্নার সেন্ট্রিক হচ্ছে না ডেমনস্ট্রেশন মেথড, তাহলে ডেমনস্ট্রেশন মেথড লার্নার সেন্ট্রিক এর মধ্যে পড়ছে না।
আর বাকি পড়ে রইল অপশন সি, গ্রুপ ডিসকাশন মেথড। গ্রুপ ডিসকাশন মেথডটা কি? আমরা যদি দেখি, গ্রুপ ডিসকাশন মেথড হচ্ছে যে কোনো একটি গ্রুপেতে আলোচনা অংশগ্রহণ করা, মানে একটা দলগতভাবে একটা ডিসকাশন করে হচ্ছে কোনো কিছু কাজ করা বা কোনো কিছু সমস্যা সমাধান করা। এখানে গ্রুপ আলোচনা অংশগ্রহণ যারা করছেন সেই অংশগ্রহণকারীদের একটি বিষয় তারা অন্বেষণও করতে পারেন, কোন একটা বিষয় নিয়ে অন্বেষণ করলেন এবং ব্যাখ্যা করতে পারেন সেই বিষয়টা। কারণ একটা গ্রুপে যদি 5 জন থাকে, 5 জনের 5 রকম চিন্তা হবে এবং সেই চিন্তাগুলো একত্রে এক জায়গায় এসে একটা কোনো কিছু বিষয়কে নিয়ে আলোচনা করতে পারেন, তার অনেক ভালো দিক বেরিয়ে আসতে পারে, সেটাকে আরো ভালো করে ক্লারিফাই করা যেতে পারে। কারণ বিভিন্ন জনের চিন্তা বিভিন্ন রকম, একটা বিষয়কে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম চিন্তা করতে পারে এবং তারা সকলেই শ্রেণীকক্ষে সমালোচনামূলক চিন্তা ভাবনার সুযোগ প্রদান করে। অর্থাৎ তারা এই সুযোগটা প্রদান করতে পারে তাদের সমালোচনার মধ্য দিয়ে তাদের বিভিন্ন চিন্তা ভাবনাকে তুলে ধরতে পারে এবং অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতাকে শেয়ার করতে পারে। একটা বিষয় যদি নিয়ে আমরা 5 জনের মধ্যে দেওয়া হয়, তাহলে তার সেই বিষয়টির মধ্যে কোনো অভিজ্ঞতা থাকতেই পারে, সেই অভিজ্ঞতাটা 5 জন 5 রকম ভাবে শেয়ার করতে পারে এবং তাদের মতামত রক্ষা করার সম্পূর্ণ সুযোগ তারা কিন্তু পায়। তাহলে এখানে প্রজেক্ট মেথডও কিন্তু লার্নার সেন্ট্রিক হলেও আমরা কোনটিকে বেশি প্রায়োরিটি দেবো, গ্রুপ ডিসকাশন না প্রজেক্ট মেথড? অ্যান্সারটা এবার আসছি, অপশন সি, গ্রুপ ডিসকাশন। কেন না, গ্রুপ ডিসকাশনকে এই জন্যই বেশি প্রায়োরিটি দেবো, তার কারণ গ্রুপ ডিসকাশনে পুরো বিষয়টাই হচ্ছে যে শিক্ষার্থী নিজে করছে, নিজের চিন্তা ভাবনা দিয়ে বেরোচ্ছে। 5টা শিক্ষার্থী একসাথে মিলে যে কোনো সমস্যা সমাধান করছে, কিছু অন্বেষণ করছে, কোনো বিষয়ের কোনো অন্বেষণ করে তার ব্যাখ্যা দিচ্ছে এবং সেটির সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে পারছে, তার মত শেয়ার করতে পারছে। তো এখানে সব থেকে বড় ভূমিকা হচ্ছে শিক্ষার্থীর। তাই মানে 3 প্রশ্নে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাচ্ছি, 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন হচ্ছে, দ্য ডেভেলপমেন্ট অফ ফিলিংস অফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাটিটিউড কামস আন্ডার দ্য ডোমেন অফ। এই যে ডোমেনগুলো অপশনগুলো দেওয়ার রয়েছে এখানে, তার আগে বলা হচ্ছে যে এইসব ডোমেনগুলোর মধ্যে কোন ডোমেনটিতে ফিলিংস, অ্যাপ্রিসিয়েশন, অ্যাটিটিউডস এগুলো ডেভেলপ করা যায় বা ডেভেলপ হয়। সেখানে ডোমেন কি রয়েছে না, অপশন এ তে রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট এবং অপশন বি তে রয়েছে এফেক্টিভ ডেভেলপমেন্ট, অপশন সি সাইকোমোটর ডেভেলপমেন্ট, অপশন ডি অল অফ দিস। আচ্ছা, এই ডোমেনে আসার আগে আমাকে একটু বলতে হবে এটা কোথা থেকে এসছে। এটি প্রথম নিয়ে এসছেন ব্লুম এবং তার সহযোগীগণ শিক্ষার উদ্দেশ্যগুলোকে শ্রেণীকরণের জন্য টাস্ক অ্যানালিসিস নামে একটি পদ্ধতির উল্লেখ করেছিলেন এবং অধিকাংশই শিক্ষক শিক্ষিকা এই ব্লুমকৃত শিক্ষার উদ্দেশ্যের শ্রেণীকরণকে কিন্তু সমর্থন করেছে। ব্লুম 1956-এ শিক্ষার উদ্দেশ্যগুলির একটি ট্যাক্সোনমি প্রস্তুত করেন। এই বেঞ্জামিন ব্লুম 1956 identified 3 domains of educational activities. শিক্ষাক্ষেত্রে 3টে ডোমেনের কথা ব্লুম বলেছে। কত সালে না 1956 সালে। সেই 3টে ডোমেন কি কি? একটা হচ্ছে কগনিটিভ, এই কগনিটিভ ডোমেনের মধ্যে পড়ছে মেন্টাল স্কিল যেটা নলেজ। 2 হচ্ছে এফেক্টিভ ডোমেন যেটা গ্রোথ ইন ফিলিংস অর ইমোশনাল এরিয়া, অ্যাটিটিউড এগুলোকে মানে এগুলো এই এফেক্টিভ ডোমেনের মধ্যে পড়ছে। আর 3 নাম্বার হচ্ছে সাইকোমোটর ডোমেন যেটা ম্যানুয়াল অর ফিজিক্যাল স্কিলস। এই
সাইকোমোটর ডোমেনের মধ্যে ম্যানুয়াল অর ফিজিক্যাল স্কিল এইগুলো হচ্ছে পড়ছে। তাহলে এই আমি বলেই দিলাম যে তিনটে ডোমেন, কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন। এই কগনিটিভ এর মধ্যে মেন্টাল স্কিল, এফেক্টিভ এর মধ্যে গ্রোথ ইন ফিলিংস অর ইমোশনাল এরিয়া, আর সাইকোমোটরের মধ্যে ম্যানুয়াল অর ফিজিক্যাল স্কিল। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে প্রশ্নে দেওয়াই রয়েছে ফিলিংস অফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাটিটিউড, এইগুলো কোন ডোমেনের মধ্যে পড়ছে। তাহলে এখানে যে তিনটে আছে সাইকোমোটর ডোমেনের মধ্যে পড়ছে না, কারণ সাইকোমোটর ডোমেনের মধ্যে ম্যানুয়াল আর ফিজিক্যাল স্কিল পড়ে। কগনিটিভ ডোমেনের মধ্যেও পড়ছে না, কারণ কগনিটিভ এর মধ্যে মেন্টাল স্কিল পড়ছে। আর এফেক্টিভ এর মধ্যে আমি বলেছিলাম গ্রোথ ইন ফিলিংস অর ইমোশনাল এরিয়া। দেখো অ্যাটিটিউড, ফিলিংস আছে, অ্যাপ্রিসিয়েশন পড়ছে, অ্যাটিটিউড পড়ছে। তাহলে সঠিক অ্যান্সার কি হতে পারে? সঠিক অ্যান্সার হচ্ছে এফেক্টিভ ডেভেলপমেন্ট, এফেক্টিভ ডোমেন। দ্য ডেভেলপমেন্ট of feelings of appreciation and attitude comes under the domain of affective domain. The affective domain includes the manner in which we deal with things emotionally, such as feelings, value, appreciation, motivation, and attitude. এগুলো সবকটি হচ্ছে এফেক্টিভ ডোমেন এর মধ্যে অন্তর্ভুক্ত। তাই 4 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এফেক্টিভ ডেভেলপমেন্ট। নেক্সট আমরা 5 দাগের প্রশ্ন যাচ্ছি। 5 দাগের প্রশ্ন বলছে দ্য ট্রায়াল অ্যান্ড এরর মেথড অফ লার্নিং অ্যাকর্ডিং টু থর্নডাইক কুড বি ক্লাসিফাইড অ্যাজ। এই যে থর্নডাইকের যে ট্রায়াল অ্যান্ড এরর যে মেথড, এই সম্পর্কে একটু বলার আগে ক্লাসিফাই করতে বলা হয়েছে তো এই মেথডকে থর্নডাইকের। এই ট্রায়াল অ্যান্ড এরর কথার অর্থটা কি আগে প্রথম আমাকে জানতে হবে, এবং এটা হঠাৎ করে থর্নডাইকের মধ্যে কোথা থেকে এলো, মানে কি কিসে হঠাৎ করে চলে এলো, তার আগের পূর্বে একটু জাস্ট আমরা জেনেই আমরা কেন হয়েছে সেটা আলোচনা করব। ট্রায়াল অ্যান্ড এরর কথার অর্থ হচ্ছে ট্রায়াল বা ত্রুটি। এই ট্রায়াল এবং ত্রুটি শিক্ষাকে সমস্যার সমাধানের একটি পদ্ধতি। এই ট্রায়াল আর এরর মেথডটা হচ্ছে একটা শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষাকে সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে বর্ণনা করা যেতে পারে, যা কিনা একটি পছন্দসই সমাধান খুঁজে পেতে বিভিন্ন পদ্ধতি এবং কৌশলগুলি ট্রায়ালিং এবং প্রত্যাখ্যান করে। কিন্তু এটা ফার্স্ট অফ অল কোথা থেকে এসেছিল এই ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা? আমরা যদি প্রথমে পূর্বে চলে যাই, আমরা পূর্বে দেখতে পাবো যে ব্রিটিশ আচরণগত মনোবিজ্ঞানী কনওয়ে লয়েড মর্গান, আমরা মর্গান এই ওয়ার্ডটার সাথে খুব পরিচয়, এনাকে হয়তো আমরা চিনি, কিন্তু পুরো নামটা হচ্ছে আচরণগত মনোবিজ্ঞানী কনওয়ে লয়েড মর্গান। 1852 থেকে 1936 সালে ট্রায়াল এবং ত্রুটি পদ্ধতি শব্দটির প্রাথমিক ব্যবহার তৈরি করেছিলেন। এই ট্রায়াল এবং ত্রুটির ধারণা প্রকাশ করেছেন যেখানে দুটি স্কচ টেরিয়ার কুকুর একটি গেটের একটি সরু পথ দিয়ে একটি লাঠি বহন করতে শিখেছেন। মানে তিনি কাদের উপর এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলেন, যেখানে তিনি দেখিয়েছেন যে দুটি স্কচ টেরিয়ার কুকুর একটি গেটের একটি সরু পথ দিয়ে একটি লাঠি বহন করতে শিখেছে। যদিও দুটি কুকুর একই আকারের ছিল এবং একই বাধার সম্মুখীন হয়েছিল, কিন্তু মর্গান এখানে উল্লেখ করেছেন যে তারা তাদের লাঠি ধরে গেট দিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশলকে অনুসরণ করেছিলেন, কিন্তু অবশেষে একই সমাধানে এসেছিল। এটা মর্গান একটা প্রথম ফার্স্টে এই ট্রায়াল আর এরর এই মেথডটাকে মানে ফার্স্ট উনি নিয়ে আসেন, এবং পরবর্তীকালে দেখা যায় যে অন্যান্য শিক্ষাগত এবং আচরণগত মনোবিজ্ঞানীরা মর্গানের এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে
ট্রায়াল এবং ত্রুটি শেখার ধারণাটিকে অব্যাহত করে রেখেছেন, কন্টিনিউ প্রসেসের মধ্যে রাখেন। যেখানে 1936 সালে জিন পিয়াজেট শিশুদের মধ্যে সেন্সরি মোটর এবং স্থানিক বিকাশের মডেলটিকে প্রস্তাব দিয়েছিলেন, এই মডেলকে, যা অনুমান করে যে 6 মাস বয়সী শিশুরা তাদের চারপাশে যে বিশ্ব অন্বেষণ করার যে সময়, তখন এই ট্রায়াল এবং ত্রুটি ব্যবহার করে ধারণাগুলি শেখে। এবং লাস্টে একদম 1913 সালে এডওয়ার্ড লি থর্নডাইক দ্বারা ট্রায়াল এবং ত্রুটি পদ্ধতির সবচেয়ে সুপরিচিত হয়েছিল। প্রথম মর্গান এই পদ্ধতিটাকে ব্যবহার করলেও, পরীক্ষা করলেও এবং পরপর সেই পদ্ধতিকে মানে অন্যান্য মনোবিজ্ঞানীরা কন্টিনিউ প্রসেসের মধ্যে রাখলেও এই পদ্ধতির পরিচিতিটা হয়েছিল কিন্তু সব থেকে বেশি থর্নডাইকের সময়, 1913 সালে। অ্যাকর্ডিং টু থর্নডাইক, learning takes place by trial and error. Some people call it learning by selection of the successful variant. The trial and error method of learning, according to Thorndike, can be described as a method of problem solving that entails trialing and rejecting various method and strategy. তাহলে এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে, এই যে এতগুলো কথা বলা হলো, ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা সম্পর্কে বোঝা গেছে, জানা গেছে। এখান থেকে ক্লিয়ার যে অপশন এ তে দেওয়া রয়েছে দ্য ল অফ এক্সারসাইজ, বি আছে দ্য প্রিন্সিপাল অফ মাল্টিপল রেসপন্সেস, অপশন সি দ্য প্রিন্সিপাল অফ প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, আর অপশন ডি আছে দ্য প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েটেড লার্নিং। কোনটা হবে না? দ্য ল অফ এক্সারসাইজ। কারেক্ট অ্যান্সার 5 দাগের অপশন এ। নেক্সট আমরা 6 দাগের প্রশ্ন যাচ্ছি। এফেক্টিভ টিচিং বাই অ্যান্ড লার্জ ইজ এ ফাংশন অফ। অপশন এ তে দেওয়া রয়েছে টিচার স্কলারশিপ, অপশন বি টিচার অনেস্টি, অপশন সি টিচার্স এবিলিটি টু মেক স্টুডেন্টস লার্ন, অপশন ডি টিচার ফেভারেবল অ্যাটিটিউড টুয়ার্ডস টিচিং। এই চারটি অপশনের মধ্যে কোন কাজটা এফেক্টিভ টিচিং এর মধ্যে পড়ে? এফেক্টিভ টিচিং, the correct answer, effective teaching by and large is a function of the teacher favorable attitude. Option D, teacher favorable attitude towards teaching. As the effective teaching and learning process depend on the attitude and behavior of the teacher. Teacher এর behavior and attitude এর উপর ডিপেন্ড করে। একটা শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যদি সুসম্পর্ক তৈরি না হয়, সঠিক মনোভাব যদি তৈরি না হয়, তাহলে টিচার স্টুডেন্টের যে সম্পর্ক তা কিন্তু কখনোই সুদৃঢ় হবে না। কখনোই শিক্ষার্থী তার চাহিদা, তার অসুবিধা এগুলো টিচারের কাছে মন খুলে বলবে না। তাই টিচারকে এমন ভাবেই তার নিজের বিহেভিয়ার, অ্যাটিটিউড এগুলোকে তুলে ধরতে হবে যাতে শিক্ষার্থী নিজে স্বতঃস্ফূর্তভাবে টিচারের কাছে সেই জায়গাগুলো এক্সপোজ করতে পারে। তাই টিচার এবং শিক্ষার্থীর সম্পর্ক যদি সুসম্পর্ক না থাকে, টিচার এবং শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, মনোভাব যদি সঠিক না হয়, তাহলে টিচার স্টুডেন্টের সম্পর্কও কিন্তু সুদৃঢ় হয় না এবং টিচিং যে প্রসেস সেটাও কিন্তু এফেক্টিভ করে তুলতে পারেন না টিচার। তাই টিচারকে এমন ভাবে তার নিজের জায়গাটাকে তৈরি করতে হবে যাতে তার টিচিং জায়গাটা, এবং শুধু টিচিং নয়, তার সাথে সাথে তিনি মানুষ হিসেবে এবং তার শিক্ষাগত পদ্ধতির দিক থেকে সব দিক থেকেই যেন তিনি এফেক্টিভ করে তুলতে পারে
এবং শিক্ষার্থীরা যেন আগ্রহ সহকারে সেই টিচার এবং সেই টিচারের যে শিক্ষাদান সেটিকে যেন সেই জায়গাতে যেন অংশগ্রহণ করতে পারে স্বতঃস্ফূর্তভাবে। তাই এখানে 6 দাগের কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। 7 কোয়েশ্চেন হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং ইজ। ক্রিয়েটিভ থিঙ্কিং মানে সৃজনশীল চিন্তা কি? অপশন এ হরিজন্টাল, অপশন বি লঙ্গিটিউডিনাল, আর অপশন সি ক্রস সেকশনাল, আর অপশন ডি ট্যানজেনশিয়াল। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটা দেখি, সঠিক অ্যান্সার বলছে হরিজন্টাল। এবার আমাকে একটু বলতে হয় যে হরিজন্টাল আর ভার্টিক্যাল কি। ভার্টিক্যাল এখানে কিন্তু অপশনে নেই, কিন্তু হরিজন্টাল এই শব্দটা শুনলেই আর একটা যেটা বিপরীত ভাবে শব্দ একটা মাথায় আসে, যেটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরে নাও কোন একটি বাচ্চা একই কাজ বারবার করতে করতে নতুন কোন একটা আইডিয়া বার করলো বা নতুন কোন একটা চিন্তা বার করলো। একটা কাজই করছে, কিন্তু কোন একটি বাচ্চা একটি কাজই বারংবার করতে করতে কোন একটা নতুন কোন একটা আইডিয়া বার করলো, এটা হচ্ছে হরিজন্টাল। আর আমি যদি ভার্টিক্যাল বলি, আমি যদি বলি যে একজন কোন একজন যে কিনা বিএড এ হয়তো পড়েছে, বিএড এ পড়াশোনা করে তিনি যে জ্ঞানটা নিয়েছেন সেই জ্ঞানটা তিনি অন্য উচ্চ স্তর আমি এটা বলতেই পারি যে এমএড এ গিয়ে তিনি পড়াচ্ছেন। বিএড একটা স্তর, এমএড একটা স্তর। বিএড হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন, এমএড হচ্ছে মাস্টার অফ এডুকেশন। তাদের দুটোর পার্থক্য রয়েছে দুটো স্তরে। বিএড এর থেকে এমএড টা হচ্ছে উচ্চ স্তর। তো বিএড এ একজন পড়ে সেখান থেকে নলেজ নিয়ে তিনি যদি এমএড বা উচ্চ যে কোনো একটি স্তরে গিয়ে সেই কাজটা করে বা সেই জ্ঞানটা দান করে, তাহলে কিন্তু দুটো স্তর আলাদা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল। আর একই স্তরে যদি কাজ করে নতুন কিছু করা হয় সেটা হচ্ছে হরিজন্টাল। তো এটা ভীষণভাবে গুলিয়ে যায়, হরিজন্টাল আর ভার্টিক্যালের বিষয়টা অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ভীষণ গুলিয়ে গেছে। তো এখানে সৃজনশীল চিন্তা কি এটা যদি বলা হয় তাহলে আমাদের বলতে হয় যে ভার্টিক্যাল থিঙ্কিং ইজ অ্যান অ্যানালাইটিক্যাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল প্রসেস and it is widely adopted by researcher in academia because it finds a solution to the problem faster than the horizontal thinking strategy. Horizontal thinking, unlike vertical thinking, is to investigate wider, not deeper. অর্থাৎ সৃজনশীল চিন্তা কিন্তু সব সময় মানে হরিজন্টালই হয় সাধারণত। তাই এখানে 7 দাগের যে প্রশ্ন সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে হরিজন্টাল। নেক্সট আমরা 8 দাগের প্রশ্নে যাই। Which of the following is the objective of continuous and comprehensive evaluation? ব্র্যাকেটে দেওয়া রয়েছে CCE। এটা হয়তো একটা কোয়েশ্চেন এসছে, কিন্তু এরকম কোয়েশ্চেনও তো আসতে পারে যে সিসি এর ফুল ফর্ম কি। তাই এই একটা কোয়েশ্চেন দিয়েই কিন্তু আর একটা কোয়েশ্চেন আমরা কিন্তু করতে পারি। তো অতএব যে কোয়েশ্চেনটাই আমরা পড়ি না কেন সেটা এমন ভাবেই পড়বো যে ওই কোয়েশ্চেনটাও যদি অন্যভাবে ঘুরিয়ে আসে তাহলে যেন আমরা সেই জায়গাটা ধরতে পারি। সিসি এর ফুল ফর্ম দেখে এখানে পেয়ে গেছি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। এটাকে ভালো করে মুখস্থ করে নেবে সিসি এর ফুল ফর্ম কি। আর এখানে বলেছে যে সিসি এর উদ্দেশ্যটা কি। Which of the following is the objective CCE? Option A, holistic development of children. Option B, promotion of competition among children. Option C, encouragement of competition among children. Option D, encouragement of academic excellence among children. সঠিক অ্যান্সারটা দেখি।
Option A, holistic development of children. Because the primary goal of continuous and comprehensive evaluation is to assess children understanding and modify the curriculum and pedagogy for student. It aims at holistic development of students. এবার আমি তো বললাম যে ইটস এম অফ holistic development of student. এই holistic developmentটা কি? আমি যদি এই holistic developmentটাকে যদি ব্যাখ্যা করি, তাহলে holistic development হলো এক কথায় বলা যেতে পারে সামগ্রিক উন্নয়ন। সামগ্রিক কোনো কিছুর বিকাশ বা সামগ্রিক উন্নয়নকেই বোঝানো হয়। সামগ্রিক বিকাশ হলো একজন ব্যক্তির সামাজিক, মানসিক, শারীরিক এবং বুদ্ধিভিত্তিক বিকাশকেই কিন্তু বলা হচ্ছে। এবং দেখা যায় যে শিক্ষার প্রতি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণের অর্থ হলো একটি শিশুর বৃদ্ধির কিন্তু সমস্ত দিক, সে সমস্ত দিকের উপর লক্ষ্য রাখাকে বলা হয়। তাই এখানে যে বলা হয়েছে যে সিসির উদ্দেশ্য কি, সিসির মেন উদ্দেশ্যই হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, একটা শিশুর সামগ্রিক বিকাশকে বলা হয়েছে। এখানে অপশন বি হবে না, প্রমোশন কম্পিটিশন অ্যামং চিলড্রেন নয়, কম্পিটিশন কে প্রমোশন করা নয় চিলড্রেনের। এখানে এনকারেজমেন্ট অফ কম্পিটিশন অ্যামং চিলড্রেন, কোন চিলড্রেনের কম্পিটিশনকে এনকারেজমেন্ট করাও নয়। অপশন ডি তে দেওয়া রয়েছে এনকারেজমেন্ট অফ একাডেমিক এক্সেলেন্স অ্যামং চিলড্রেন, বাচ্চার যে একাডেমিক এক্সেলেন্স তাকে এনকারেজমেন্ট করা নয়। এখানে অপশন এ যেটা রয়েছে হলিস্টিক ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, অর্থাৎ কোন শিশুর সামগ্রিক বিকাশ, যেখানে মানসিক, সামাজিক, বৌদ্ধিক সমস্ত কিছুর বিকাশই কিন্তু এখানে ইনক্লুডেড। তাই এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার 8 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন দেখো, বলছে সাইকোলজিক্যালি স্পিকিং মডার্ন টিচিং মেথোডোলজি প্লেস emphasis to treat the students as option A clean slate, option B information processor, option C active listener আর option D obedient learner। অ্যান্সারটা দেখি, option B information processor, because information processing has been described as the science concerned with gathering, manipulating, storing and classifying recorded information. Modern teaching method have made student information processor. Modern teaching মেথডটা তৈরি হয়েছে কিসের জন্য? না স্টুডেন্ট ইনফরমেশন প্রসেসরের জন্যই। তাই এখানে 9 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ইনফরমেশন প্রসেসর। 10 দাগের প্রশ্ন, the principle of true teaching as nothing can be taught was given by option A Swami Dayanand, option B Rausio, option C Rabindranath Tagore আর option D শ্রী অরবিন্দ। এখানে ট্রু টিচিং এর ক্ষেত্রে যে নীতি রয়েছে, যেটা সেই নীতিটা কি না, নাথিং ক্যান বি থট। এটা কে আর কি বলেছিলেন, মানে এই নীতিটা প্রথম কে আর কি বলেছিলেন? দেখি অ্যান্সারটা, অপশন ডি শ্রী অরবিন্দ। The first principle of true teaching is that nothing can be taught. It was given by শ্রী অরবিন্দ। এটা মুখস্থ বিদ্যা, এটা ডেসক্রাইব করার মতো সেভাবে কিছু নেই। যে জায়গাগুলো ডেসক্রাইব করার আছে ওয়ার্ড ধরে ডেসক্রাইব করছি, কিন্তু এগুলো সাধারণত মুখস্থ বিদ্যা, যে কে বলেছিল, কত সালে বলেছিল, কখন হয়েছিল, মানে কোন জায়গায় হয়েছিল, প্লেস বলো বা এই যে নাম বলো বা সাল বলো, এগুলো তো আর আলাদা করে ডেসক্রাইবের কিছু নেই। এগুলো সাধারণত বেসিক্যালি চেষ্টা করবে মুখস্থ বিদ্যা, খাতায় নোট করে রাখবে, সেগুলো হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে পড়বে, দেখবে, মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন 11
An effective teacher is one who, এই যে চারটে অপশন দেওয়া রয়েছে কি কি এফেক্টিভ টিচারের মানে কি গুণ থাকে, এক হচ্ছে অপশন এতে রয়েছে ইজ মাস্টার অফ হিজ অর হার সাবজেক্ট, সেই বিষয়তে তার নিজের বিষয়তে তার মাস্টার্স করা। অপশন বি তে রয়েছে মেনটেন্স ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে বা শ্রেণীকক্ষের মধ্যে ডিসিপ্লিনকে নিয়ম নীতিকে মেনটেন করা। সি হচ্ছে ইজ গুড অ্যাট র্যাপড বিল্ডিং, অর্থাৎ সে একটা সম্পর্ক তৈরিতে ভালো, তার সেটাকে তুলে ধরা। সেটাও না, কখনো একটা এফেক্টিভ টিচারের শুধুমাত্র তার এটাই ভূমিকা থাকতে পারে না। হ্যাঁ, অবভিয়াসলি সে স্টুডেন্টের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবে, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, ঠিক কথা, সেটা একটা পার্ট, কিন্তু সেটাই শুধু এফেক্টিভ টিচার হয়ে ওঠার মূল কিন্তু লক্ষ্য হতে পারে না। অপশন ডি হচ্ছে ফেসিলিটেট হিজ or her students to learn at their own। এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার দেখি। অপশন ডি, facilitated his or her student to learn at their own। An effective teacher is one who is more than just an expert in the academic field। তিনি শুধুমাত্র যে একটা ভালো কমিউনিকেশন তৈরি করবে বা তার সাবজেক্টের দক্ষতা শুধুমাত্র থাকবে তা কিন্তু নয়। শিক্ষক এমন হতে হবে যিনি একাডেমিক ফিল্ডেও এক্সপার্ট হবেন, তিনি ভ্যারাইটি টিচিং স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন এবং স্টুডেন্টকে লক্ষ্য করে প্রত্যেকটা ভ্যারাইটি স্টুডেন্ট আমরা পাই, সেই প্রত্যেকটা ভ্যারাইটি স্টুডেন্টকে দেখে তাদের চিন্তা ভাবনাকে দেখে তিনি যেন টিচিং স্ট্র্যাটেজিকে চেঞ্জ করতে পারেন, তিনি টেকনিক যেগুলো রয়েছে সেই টেকনিক গুলোকে যেন চেঞ্জ করতে পারেন, টেক্সট মেটেরিয়ালস আপডেট করা, ওভারঅল তার একটা কাজ থাকে। এবং তিনি যদি ওভারঅল কাজটাকে যদি সঠিকভাবে একটা টাইমিং এর মধ্যে করতে পারেন এবং তার একটা যে সঠিক ফলাফল যদি উনি পান, তবেই কিন্তু এফেক্টিভ টিচার হয়ে ওঠার জায়গা থাকে। শুধুমাত্র তার সাবজেক্ট নলেজ থাকলেই হতে পারে না, তার যদি ভালো কমিউনিকেশন যদি না থাকে সেক্ষেত্রে হবে না। আবার শুধুমাত্র ভালো কমিউনিকেশন রয়েছে কিন্তু সাবজেক্টে সে দক্ষ নয় বা আদার্স কোনো একাডেমিক ফিল্ডে সে দক্ষতা তার নেই, সেখানেও কিন্তু হতে পারে না এফেক্টিভ টিচার। হি ফেসিলিটেটস his or her student to learn on their own. The effective teacher is an innovator who change strategy, technique, text and material when better one are found। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। অল দিক থেকে মানে সমস্ত দিক থেকে, অল ওভার দিক থেকে টিচারকে এফেক্টিভ হতে হবে এবং টিচারকে অ্যাক্টিভ হতে হবে সমস্ত জায়গা থেকে। নেক্সট 12 দাগের প্রশ্ন, দ্য বুক টাইটেল দিওয়া সপনা ওয়াজ রিটেন বাই। অপশন এ জে কৃষ্ণমূর্তি, অপশন বি গিজুভাই বাদিকা, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি রবীন্দ্রনাথ টেগর। এই বইটি কার লেখা? না, বুক দিওয়া সপনা ওয়াজ রিটেন বাই অপশন বি গিজুভাই বাদেকা। দিওয়া সপনা ওয়াজ রিটেন বাই গুজরাট ফেমাস এডুকেশনালিস্ট গিজুভাই বাদেকা। গিজুভাই বাদেকা হচ্ছে গুজরাটের ফেমাস এডুকেশনালিস্ট। ইন 1932 the book was first published in Gujarati and was later translated into different language। প্রথমে এই বইটা গুজরাটি ভাষাতেই হচ্ছে পাবলিশড হয়েছিল এবং পরবর্তীকালে পরপর বিভিন্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষায় হচ্ছে পাবলিশড হয়েছে। আর এটা বেশি কিছু বলার নেই, এটাও মুখস্থ বিদ্যার মধ্যেই পড়ে, কিন্তু কিছু ইনফরমেশন দিয়ে দিলাম যে কত সালে হয়েছে সেটাকে নোট ডাউন করবে, যে 1932 সালে হয়েছে, গুজরাটি ভাষাতে প্রথম হয়েছিল এবং পরবর্তীকালে বিভিন্ন ভাষায় হয়েছে এবং কে করেছেন? না, গিজুভাই বাদেকা করেছেন। নেক্সট 13 নম্বরের কোয়েশ্চেন, দ্য প্রবলেম চাইল্ড ইজ জেনারেলি ওয়ান হু হ্যাজ। অপশন এ অ্যান আনসলভড প্রবলেম, অপশন বি পুয়ার হাউস এনভায়রনমেন্ট, অপশন সি এ পুয়ার হেরিডিটি, অপশন ডি ওভার প্রোটেক্টিভ পেরেন্টস। এটার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ অ্যান
আনসলভড প্রবলেম। কেন? A problem child is a child whose behavior causes difficulties to themselves and others. The abnormality in their behavior, the problem in adjusting to their environment is when their problem in unsolved. So 13 question correct answer option A, an unsolved problem. Next 14 এর question দেখো, for realizing the goal of teacher training, the most important aspect is option A, training module, option B, inspection, option C, follow-up programs, option D, planning. টিচার ট্রেনিং এর ক্ষেত্রে গোল বা লক্ষ্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, গুরুত্বপূর্ণ লক্ষ্যটা কি কি হতে পারে? এই যে চারটে অপশন দেওয়া রয়েছে, ট্রেনিং মডিউল হবে নাকি ইন্সপেকশন হবে নাকি ফলো আপ প্রোগ্রাম হবে নাকি প্ল্যানিং হবে। তার আগে আমাদের একটু জানতে হবে কয়েকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ রয়েছে টিচার এডুকেশনেতে। সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভস অফ টিচার এডুকেশন আর অ্যাজ ফলোজ। কিছু মানে অবজেক্টিভ, ইম্পর্টেন্ট অবজেক্টিভ ফলো করে টিচার এডুকেশনের ক্ষেত্রে কি কি? একটা হচ্ছে ইম্পার্টিং এ নলেজ অফ দ্য সাবজেক্ট ম্যাটার, তার নিজের বিষয় সম্পর্কে একটা জ্ঞানের দক্ষতা থাকতে হবে। অপশন 2 কি? অপশন 2 তে আমরা বলবো, মানে এখানে যে টিচার এডুকেশনের যে অবজেক্টিভ ফলো করা হয় সেটার প্রথম 1 নাম্বার হচ্ছে যে তার বিষয় সম্পর্কে জ্ঞানের মানে জ্ঞান থাকতে হবে, সেই দক্ষতা থাকতে হবে। অপশন আর একটা 2 নাম্বার হচ্ছে ইকুইপিং দ্য প্রসপেক্টিভ টিচার উইথ নেসেসারি পেডাগোগিক স্কিল। পেডাগোগিক স্কিল বা শিক্ষাগত দক্ষতা অবশ্যই থাকতে হবে তার। 3 নাম্বার হচ্ছে ডেভেলপিং প্রপার অ্যাটিটিউডস টুয়ার্ডস টিচিং। 4 এর হচ্ছে ডেভেলপিং সেলফ কনফিডেন্স ইন দ্য টিচার, টিচারের কনফিডেন্স লেভেল থাকতে হবে। 5 হচ্ছে টিচার্স টু মেক প্রপার ইউজ অফ ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস। ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটি গুলো টিচারকে প্রপার ওয়েতে ব্যবহার করতে হবে। আর 6 নাম্বার হচ্ছে টিচার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ চাইল্ড and to take appropriate steps for their optimum development. এই সব কটা, এই যে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্টই কিন্তু টিচার ট্রেনিং এর মধ্যে পড়ে। তাই এখানে যে আছে ইন্সপেকশন, ফলো আপ প্রোগ্রাম, প্ল্যানিং, এই তিনটের মধ্যে কোনোটাই আসছে না। তাই অপশন এ ট্রেনিং মডিউল, এই সবগুলোই ট্রেনিং মডিউলের মধ্যে পড়ছে, টিচার ট্রেনিং মডিউল ট্রেনিং এর মধ্যে অন্তর্গত। তাহলে এখানে 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ট্রেনিং মডিউল। নেক্সট 15 নম্বর প্রশ্নটাকে বলছে থিওরি অফ অবজারভেশনাল লার্নিং ওয়াজ গিভেন বাই। অবজারভেশনাল লার্নিং থিওরিটা কার? অপশন এ প্যাভলভ, অপশন বি কার্ট লিউইন, অপশন সি বান্দুরা, অপশন ডি কহেলার। দেখি অপশন সি বান্দুরা। Albert Bandura was one of the first psychologists to recognize the phenomenon of observation learning বা observational learning. তাহলে 15 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার আলবার্ট বান্দুরা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, guess who technique is used to study? Option A personality profile, option B differential aptitude, option C vocational preferences, option D interpersonal relation. Answer দেখি, answer হচ্ছে option D interpersonal relation. The guess who technique was developed by Hartshorne and May 1929. Guess which technique is used to study interpersonal relation? এই interpersonal relation ফার্স্ট মানে ডেভেলপ করেছিল এটিকে হার্টশর্নি কত সালে? না 1929-এ
মে মাসে। নেক্সট 17 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 17 দাগের প্রশ্নতে বলা হয়েছে যে সাইনেকটিক্স মেথড, অর্থাৎ সাইনেকটিক্স is the method used for catering to which categories of children। এই যে চারটি ক্যাটাগরির চিলড্রেনকে অপশনের মধ্যে রাখা হয়েছে, কোনটি সাইনেকটিক্স পদ্ধতি এই কোন ক্যাটাগরির বাচ্চাদের মধ্যে ব্যবহার করা হয়, সাইনেকটিক্স পদ্ধতি কোন ক্যাটাগরি শিশুদের মধ্যে ব্যবহার করা হয়। অপশন এতে ব্যাকওয়ার্ড চিলড্রেন, অপশন বি রিটার্ডেড চিলড্রেন, অপশন সি ক্রিয়েটিভ চিলড্রেন, অপশন ডি গিফটেড চিলড্রেন। সঠিক অ্যান্সারটা দেখি। অপশন সি ক্রিয়েটিভ চিলড্রেন, বিকজ Synectics is a problem-solving technique which seeks to promote creative thinking, typically among small groups of people of diverse expert. Synectics is used for catering to creative children. কেন ব্যাকওয়ার্ড চিলড্রেন হলো না? পিছিয়ে পড়া শিশু কাকে বলা হয়? ব্যাকওয়ার্ড চিলড্রেন কাদেরকে বলা হয়? না পিছিয়ে পড়া শিশুদের বলা হয়। তাদের যে জ্ঞানীয় ক্ষমতা কিছু সীমিত থাকে, কম বুদ্ধিমত্তা হয়, তারা নির্ভরশীল আচরণ দেখা যায় এই ব্যাকওয়ার্ড শিশুদের মধ্যে, দুর্বল স্মৃতিশক্তি দেখা যায়, অসামাজিক প্রবণতা দেখা যায় এবং হতাশাবাদের অনুভূতিও দেখা যায়। বেশ কতগুলো কিন্তু বৈশিষ্ট্য ব্যাকওয়ার্ড চিলড্রেনদের মধ্যে বললাম যে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে। অপশন বি হচ্ছে রিটার্ডেড চিলড্রেন, হচ্ছে মানসিক প্রতিবন্ধী শিশু। এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে তার পরিপ্রেক্ষিতে অ্যান্সার এটা হতে পারে না। আর গিফটেড চাইল্ড বলতে প্রতিভাধর শিশুদেরকে কিন্তু বলা হচ্ছে, যেখানে যে কোনো শিশু যে স্বাভাবিকভাবে উচ্চ মাত্রার সাধারণ মানসিক ক্ষমতা বা কার্যকলাপ বা জ্ঞানের একটি নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ ক্ষমতা সম্পন্ন যে বাচ্চা বা শিশু, তাদেরকে বলা হচ্ছে গিফটেড চিলড্রেন। আর লাস্ট তাহলে পড়ে রয়েছে অপশন সি ক্রিয়েটিভ চিলড্রেন। ক্রিয়েটিভ চিলড্রেন কারা? না ক্রিয়েটিভ চিলড্রেন হচ্ছে সৃজনশীল শিশু, যেখানে এই শিশুদের মধ্যে সাধারণত ভিন্ন চিন্তা ভাবনার ধরন দেখা যায়, সৃজনশীল উৎপাদনের সম্ভাবনা দেখা যায়। এই বিভিন্ন রকম সৃজনশীল উৎপাদনের সম্ভাবনার অধিকারী হয় এই সমস্ত শিশুরা। তাই এই যে সাইনেকটিক্স মেথডটা সাধারণত ক্রিয়েটিভ চিলড্রেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 18 দাগের প্রশ্ন দেখো বলছে টিচার ক্যান নট ট্রুলি টিচ আনলেস হি ইজ লার্নিং হিমসেলফ ইজ এ ভিউ পয়েন্ট articulated by। অপশন এ বিবেকানন্দ, অপশন বি গান্ধী, অপশন সি টেগর, অপশন ডি শ্রী অরবিন্দ। এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি টেগর, রবীন্দ্রনাথ টেগর said that a teacher can never true teach unless he is still learning himself. A lamp can never light another lamp unless it continues to burn its own flame. So, Tagore, the right answer, 18 question number. Next. 19 প্রশ্ন কি বলছে? The interaction between a teacher and student creates a zone of proximal. এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে মিথস্ক্রিয়া তৈরি হয় প্রক্সিমাল অঞ্চলের কিসের উপর ভিত্তি করে হয়? অপশন এ তে আছে কনফিউশন, অপশন বি ডিফারেন্স, অপশন সি ডিস্টরশন, অপশন ডি ডেভেলপমেন্ট। তার আগে বলি এই জোন অফ প্রক্সিমালটা কি? এর একটা শর্ট ফর্ম রয়েছে জেপিডি। জেপিডির ফুল ফর্মই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। প্রক্সিমাল ডেভেলপমেন্ট ছিল ভাইগস্কির।
ভাইগস্কির হচ্ছে শিক্ষা উন্নয়নের তত্ত্বের একটি মূল নির্মাণ। প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন কি একজন শিক্ষার্থীর সাহায্য ছাড়া কি করতে পারে এবং একজন শিক্ষার্থী প্রাপ্তবয়স্কদের নির্দেশনা বা আরো দক্ষ সমবয়সীদের সাথে সহযোগিতায় কি করতে পারে তার মধ্যে স্থান হিসেবে সংজ্ঞায়িত করা হয়। The zone of proximal development is an area of learning that occurs when a person is assisted by a teacher or peer with a higher skill set. The person learning the skill set cannot complete it without the assistance of the teacher or peer. The proximity leads to development. তাহলে এখান থেকে কি আমরা অ্যান্সার বুঝতে পারছি যে আমি লাস্টেই দেখো বললাম দ্য প্রক্সিমিটি লিডস টু ডেভেলপমেন্ট। তাই এই 19-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ডেভেলপমেন্ট। নেক্সট 20 নাম্বার কোয়েশ্চেন, দ্য ট্র্যাডিশনাল নলেজ শুড বি ইউজড থ্রু হুইচ অফ দ্য ফলোইং মিডিয়াম? অপশন এ মডার্ন টেকনোলজি, অপশন বি ইমপ্রুভমেন্ট ইন ন্যাশনাল circumstance, option C synergy between government and local intervention, option D its dissemination. অর্থাৎ traditional knowledge can be found in a wide variety of contexts including agricultural, scientific, technical, ecological, এগুলো সবকিছুই কিন্তু পড়ছে। So traditional knowledge should be used through synergy between government and local intervention. তাই 20 দাগের কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট 21, লার্নিং ডিপেন্ডস অন হুইচ অফ দ্য ফলোইং? লার্নিং কিসের উপর ডিপেন্ড করে? A intelligence, B parental attitude, C peers attitude, D none of this. Learning depend upon readiness that refer to the present cognitive level of students in the learning continuum. It refers to the degree of eagerness and inquisitiveness to learn something new. In other words, it also depends upon intelligence. তাহলে এই যে বললাম এখান থেকে দেখো অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ অপশন এ ইন্টেলিজেন্স। প্যারেন্টাল অ্যাটিটিউড হবে না, কারণ পিতামাতার মনোভাব তো হয় না কখনো, লার্নিং তো আর তার পিতামাতার মনোভাবের উপর ডিপেন্ড করে না। পিয়ার অ্যাটিটিউড যদি বলো যে সহকর্মীদের মনোভাবের উপরও হচ্ছে লার্নিং কখনো ডিপেন্ড করে না। তাই ইন্টেলিজেন্স হচ্ছে সঠিক অ্যান্সার। আর অপশন ডি তে রয়েছে নান অফ দিস, কোনোটাই হবে না। এখানে তো কোনোটা হবে না, হতে পারে না, অপশন এ তো হবে। তাই অপশন এ হচ্ছে ইন্টেলিজেন্স। ইন আদার ওয়ার্ড, it also depend upon intelligence. 22-এর দাগের প্রশ্ন দেখো কি বলছে, children with disabilities must get education because option A they are কি বললাম 22-এর দাগের প্রশ্ন হচ্ছে children with disabilities must get educational because, সেখানে অপশন এ তে বলছে they are vulnerable, option B they have special needs of education, option C they are poor, option D it is a basic constitutional right. প্রতিবন্ধী শিশুদের শিক্ষা জরুরি কেন? প্রশ্নটা হচ্ছে চিলড্রেন উইথ ডিসেবিলিটিস মাস্ট গেট এডুকেশন বিকজ, কেন জরুরি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা? সেখানে একটা বলেছে যে অপশন এতে যেটা রয়েছে যে দে আর ভালনারেবল, মানে প্রতিবন্ধী শিশুদের সম্পর্কে যে আমাদের কুসংস্কার রয়েছে সেটার জন্য কি কিছু। অপশন বি আছে যে দে হ্যাভ স্পেশাল নিডস,
অফ এডুকেশন, সেটার জন্যও নয়। আর একটা রয়েছে দে আর পুয়ার, তারা কি গরিব বলে তাদের এডুকেশনটা মাস্ট? না। আর একটা রয়েছে ইট ইজ এ বেসিক কনস্টিটিউশনাল রাইট। সঠিক অ্যান্সার হচ্ছে ইট ইজ এ বেসিক কনস্টিটিউশনাল রাইট। লাইক অল আদার চিলড্রেন, children with disabilities have ambitions and dreams for their future. So they need quality education to develop their skill. তাদেরকে আমরা যদি কোয়ালিটি এডুকেশন দিতে পারি তাদের স্কিল ডেভেলপ হবে and realize their full potential. Beside this, in India, it is the fundamental and constitutional right under Article 21A. 21A আর্টিকেলেতে এটা বলাই হয়েছে of every child to have quality education and learning. প্রত্যেকটা শিশুকে কোয়ালিটি এডুকেশন এবং লার্নিং দিতে হবে। এটা কোন আর্টিকেলে বলা রয়েছে? না 21A তে বলা রয়েছে, ভারতের সংবিধানে এই ধারাতে বলা আছে। তাই 22 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন ডি। 23 দাগের দেখো কি বলছে, প্রশ্ন কি বলছে, which one of the following is a major challenge for a teacher? একজন টিচারের ক্ষেত্রে মেজর চ্যালেঞ্জ কি হতে পারে? এতে আছে মেইনটেইন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম, একটা শ্রেণীকক্ষকে কি শ্রেণীকক্ষের নিয়ম নীতিকে মেইনটেইন করা, ডিসিপ্লিনকে মেইনটেইন করা কি কোনো টিচারের চ্যালেঞ্জ হতে পারে, মেজর চ্যালেঞ্জ হতে পারে? কখনোই সেটা হতে পারে না। অপশন বি তে কি বলেছে, মেক স্টুডেন্টস ডু দেয়ার হোমওয়ার্ক, স্টুডেন্টকে মানে স্টুডেন্টদের হোমওয়ার্ক তৈরি করে দেওয়াই কি একটা টিচারের মেজর চ্যালেঞ্জ হয়? তাও নয়। তাহলে এখানে অপশন এ অপশন বি কেটে গেল। পড়ে রয়েছে আরো দুটো, সি আর ডি। একটা হচ্ছে প্রিপেয়ার গুড কোয়েশ্চেন পেপার ফর এক্সামিনেশন, একটা কোনো এক্সামিনেশন পরীক্ষার ভালো কোয়েশ্চেন পেপারকে তৈরি করাই হচ্ছে নাকি একটা টিচারের মেজর চ্যালেঞ্জ হতে পারে? সেটা কি কখনোই হতে পারে যে কোনো একটা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে দেওয়াই হচ্ছে একটা টিচারের মেজর চ্যালেঞ্জ? সেটাও হতে পারে না। তাহলে অপশন সি ও কেটে গেল। পড়ে রইল অপশন ডি, মেক টিচিং জয়ফুল। তাহলে দেখো সঠিক অ্যান্সার হচ্ছে মেক টিচিং জয়ফুল। কেন না, দ্য গ্রেটেস্ট অফ দ্য চ্যালেঞ্জ ফেসড বাই এ টিচার আর অনেকগুলো হতে পারে। নোয়িং দেয়ার স্টুডেন্ট ওয়েল, এক। দুই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট লার্নিং এবিলিটিস অ্যান্ড ক্যাপাসিটিস অফ দ্য স্টুডেন্টস, তাকে প্রত্যেকটা স্টুডেন্টসকে শিক্ষার্থীকে তার যে তিনি বিভিন্ন ধরনের যে পদ্ধতি ব্যবহার করে পড়াবেন এবং সেটাকে আরো মানে এফেক্টিভ করে তুলবেন এবং তা যেন স্টুডেন্ট শিক্ষার্থী যেন বুঝতে পারে। তিনের দাগের হচ্ছে 3 নম্বর হচ্ছে যে মোটিভেটিং অ্যান্ড এনকারেজিং দেম when the student underperform and have to deal with parental and peer pressure। অর্থাৎ হচ্ছে কোন স্টুডেন্টকে মোটিভেট করা, তাকে আরো বেশি এনকারেজ করা, তাকে লার্নিং এ হচ্ছে বিভিন্ন জায়গাতে মোটিভেশন স্পিচ দিয়ে হোক বা যে কোনো জায়গা থেকে হোক তাকে মোটিভেট করে তোলা, তাকে বিভিন্ন যে কোনো কাজে এনকারেজ করা, তাকে পজিটিভ এনকারেজ করা, পজিটিভ রেইনফোর্সমেন্ট দিয়ে তাকে হচ্ছে এগিয়ে দেওয়া যে তার দ্বারা এটা হবে, এইভাবে তাকে এগিয়ে দেওয়া। আর কি না, বিল্ডিং অ্যান্ড এফেক্টিভ কমিউনিকেশন চ্যানেল বিটুইন দ্য ম্যানেজমেন্ট, পেরেন্টস অ্যান্ড স্টুডেন্ট, মেক টিচিং জয়ফুল। অর্থাৎ এখানে হচ্ছে এই যতগুলো পয়েন্ট বললাম সবকটা হচ্ছে একটা টিচারের হচ্ছে মেজর চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যে কিভাবে ডিফারেন্ট টিচিং প্রসেস মেনটেন করে হচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা দান করবে, তাদেরকে যে শিক্ষা দান করছে সেটা যেন তারা আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে, তাদেরকে একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে বোর ফিল যাতে না হয় সেরকম অ্যাট্রাকটিভ একটা পরিবেশ তুলে ধরে তাদেরকে পাঠদান করবে এবং তাদেরকে মোটিভেট করবে শিক্ষার্থীকে এবং এনকারেজ করবে। এগুলো সবকটা পার্ট হচ্ছে মেজর চ্যালেঞ্জ টিচারের। তাই জন্য এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ ক্লাসরুমে শুধুমাত্র একটা টিচার ডিসিপ্লিন মেনটেন করলো আর হোমওয়ার্ক দিল আর হচ্ছে যে এক্সামিনেশনে হচ্ছে এক্সামিনেশনের জন্য পরীক্ষার জন্য একটা সুন্দর কোয়েশ্চেন পেপার রেডি করলো, এগুলো কখনোই কোনো টিচারের মেজর চ্যালেঞ্জ হয় না। তাই মেক টিচিং জয়ফুল, আনন্দ সহকারে মোটিভেট করে স্টুডেন্টদেরকে এনকারেজ করে
যাতে বোরিং ফিল না করে ক্লাসটাকে যতটা অ্যাট্রাকটিভ করা যায় এবং তার সাথে সাথে যত বেশি তাদেরকে নলেজ দেওয়া যায় এবং সেটা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারে সেই নলেজ গুলোকে স্টুডেন্ট, সেটাই হচ্ছে একটা টিচারের পক্ষে মেজর চ্যালেঞ্জ। নেক্সট 24 দাগের প্রশ্ন দেখো, এফেক্টিভ লার্নিং ডিপেন্ড মোস্ট আপন অপশন এ effective teacher, option B teaching method, option C interest of students and their involvement, option D use of teaching aid. effective learning কিসের উপর ডিপেন্ড করে? effective student learning depends on effective teacher learning. effective learning ডিপেন্ড করে টিচার কিভাবে টিচ করছে, কিভাবে লার্নিং সেশনটাকে তিনি অ্যাট্রাকটিভ করে তুলছেন। beside this the subject matter knowledge of the teacher and interest of student also matter. কিভাবে টিচ করছে এটা একটা ভূমিকা থাকে, আর একটা কি থাকে সাবজেক্টের তো দক্ষতা, তার যদি টিচারের যদি তার নিজের সাবজেক্টে যদি দক্ষতা না থাকে তিনি স্টুডেন্টকে সেইভাবে নলেজ দিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু যদি তিনি ঠিকঠাক নলেজ না দেন স্টুডেন্ট সেখান থেকে ডিস্টার্ব একটা হবে, সেই জায়গা সে পুরোপুরি সেই নলেজ পাবে না, এটা একটা ব্যাপার। আর একটা কি স্টুডেন্ট যেন সমস্ত ব্যাপারটা ইন্টারেস্টেড সাথে তার যে শিক্ষক যেটা দিচ্ছে সেটা যেন তিনি শিক্ষার্থী যেন ইন্টারেস্টের সাথে আগ্রহের সাথে গ্রহণ করতে পারে। তাহলে এখানে এফেক্টিভ লার্নিং ডিপেন্ড করে এফেক্টিভ টিচারের ওপর। এফেক্টিভ মেথড তো ঠিক আছে, পদ্ধতি তো ব্যবহার করলো, কিন্তু সেই পদ্ধতিটাকে যদি তুলে ধরতে না পারে টিচার ঠিকঠাক ভাবে, ঠিকঠাক প্রসেস মেনটেন করে যদি সেই মেথডটাকে যদি কার্যকরী করতে না পারে, তাহলে কখনোই এফেক্টিভ লার্নিং হবে না। ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড দেয়ার ইনভলভমেন্ট, এটা তো একটা পার্ট। এই স্টুডেন্টের ইন্টারেস্ট কখন আসবে? যদি টিচার সেই এফেক্টিভলি তাকে সেই বিষয়গুলোকে দেয়, তবেই না ভালোভাবে সেই তার জায়গাগুলোকে তুলে ধরে, যাতে সে স্টুডেন্ট আরো বেশি ইন্টারেস্ট পায়। সেটা টিচারকেই দেখতে হবে যে টিচার এমন ভাবে তুলে ধরবে যাতে স্টুডেন্টরা ইন্টারেস্ট হয়, এবং ইন্টারেস্ট হলেই অটোমেটিকলি ইনভলভমেন্ট হবে তারা। লাস্ট যেটা আছে ইউজ অফ টিচিং এইডস, যদি বিভিন্ন টিচিং এইডস ব্যবহার করেও যদি সেই জায়গাটাকে মানে টিচার যেটা দান করছে সেটা যদি এফেক্টিভ না হয়, স্টুডেন্ট যদি বোর ফিল করে, তাহলে তো কোথাও গিয়ে সে একটা ফেলিওরই কাজ করবে। তাদের সব থেকে প্রথম ভূমিকা যেটা কাজ করছে এই তিনটে জায়গার মধ্যে সব থেকে মেইন তিনি হচ্ছেন টিচার। টিচারকে এফেক্টিভ হতে হবে, তবেই এফেক্টিভ লার্নিং পসিবল। নেক্সট 25 দাগের প্রশ্ন দেখো কি বলছে, হুইচ কোয়ালিটি অফ দ্য টিচার ইজ লাইক দ্য মোস্ট বাই স্টুডেন্ট? Option A, his punctuality. Option B, his impartiality. Option C, his love for discipline. Option D, his dominance. Correct answer কি হবে দেখি? Option B, his impartiality. কেন? Because the learner like the unbiased quality of teachers the most. The learner sees their teachers as their ideal. So, option B, his impartiality, the correct answer. 26 দাগের প্রশ্ন দেখো বলছে, who is the winner of India's highest civilian award ভারত রত্ন in 2019 এর কথা বলা হয়েছে। সেখানে কে অপশন কি বলেছে? 2019 এ ভারত রত্ন কি ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন জিতেছিলেন, ঠিক আছে 2019-এ। তাহলে অপশন এতে আছে প্রণব মুখার্জি, অপশন বি ভূপেন হাজারিকা, অপশন সি নানাজি দেশমুখ, আর অপশন ডি অল অফ দেম। দেখি সঠিক অ্যান্সার কি? অপশন ডি অল অফ দেম। The Bharat Ratna is the highest civilian award of the Republic of India. The recommendation for the Bharat Ratna are made by the Prime Minister to the President. In a year, a maximum of 3 nominees can be awarded. 3 জনকে nominees হিসেবে করা হয়েছিল, ম্যাক্সিমাম 3 জনকে নেওয়া হয়েছিল ক্যান বি অ্যাওয়ার্ডেড। এই অ্যাওয়ার্ডের জন্য দ্য উইনার অফ ইন্ডিয়া
হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন ইন আর প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা অ্যান্ড নানাজি দেশমুখ। তাহলে এখানে তিনজনই রয়েছে, প্রণব মুখার্জিও আছে, ভূপেন হাজারিকাও রয়েছে, নানাজি দেশমুখও রয়েছে। তাই অপশন ডি তে দেখো বলা হয়েছে যে অল অফ দেম, তাদের ওপরে তিনজনকে ইনক্লুডেড, তাই অপশন ডি অল অফ দ্য দেম হচ্ছে কারেক্ট অ্যান্সার। 27 কোয়েশ্চেনটা দেখো বলছে হু ইজ দ্য ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ এট প্রেজেন্ট। নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে? অপশন এ অমিতাভ কান্ত, অপশন বি রাজীব কুমার, অপশন সি নরেন্দ্র মোদী, অপশন ডি নান অফ দেম। The Prime Minister is the chairperson of Niti Aayog and present the vice chairperson of Niti Aayog is Suman Beri. He took over as Niti Aayog vice chairperson from 1 May 2022. In 2019, when this exam was held, the vice chairperson was Rajiv Kumar. তাহলে সঠিক অ্যান্সার রাজীব কুমার, অপশন বি। নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান হচ্ছে রাজীব কুমার। 28 দাগের প্রশ্নটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হারাপ্পান পোর্ট? অপশন এ কালিবাঙ্গা, অপশন বি মহেঞ্জোদারো, অপশন সি লোথাল, অপশন ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার কি? অপশন সি লোথাল। লোথাল কোথায় অবস্থিত? না, লোথাল ইন গুজরাট is the Harappan port. It is located along the Bhogava river, a tributary of Sabarmati. অর্থাৎ এই লোথাল জায়গাটা গুজরাটে অবস্থিত, গুজরাটের লোথালে হারাপ্পান পোর্ট অবস্থিত। তাই অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 29 Number of players in each side in the game of Kabaddi is R. Option A 5, option B 6, option C 7, option D 8. Each team in a Kabaddi. Kabaddi te কতজন প্লেয়ার? কত এ প্লেয়ার? না, each team in a Kabaddi match has 7 players. The teams can also have 3 to 5 substitute players on the bench. 3 থেকে 5 জন সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে বেঞ্চে থাকে। আর কতজন কাবাডিতে অংশগ্রহণ করে? না, 7 জন, 7 players. Each team in the kabaddi match has 7 players. তাই এখানে সঠিক অ্যান্সার অপশন সি 7. And last question 30. The headquarters of International Monetary Fund is at. এখানেও আরেকটা প্রশ্ন কিন্তু এর সাথে ইনক্লুড হয়ে যেতে পারে। দেখো IMF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। একটা প্রশ্ন পড়ছি, আগের বারও পেয়েছি সিসিই এর ফুল ফর্ম কি? এখানেও দেখো IMF এর ফুল ফর্ম দিয়ে দিয়েছে যে IMF এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। সেখানে আমরা এখান থেকে ফুল ফর্মটা মুখস্থ করে নেব যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এর ফুল ফর্ম। কি কি আছে অপশন? একটা অপশন এতে রয়েছে জেনেভা, অপশন বি প্যারিস, অপশন সি ওয়াশিংটন ডিসি আর অপশন ডি হাগুই। তাহলে সঠিক অ্যান্সার কি দেখি? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন is the US capital and is a compact city on the Potomac River. The headquarters of the International Monetary Fund is located here. ওয়াশিংটনে হচ্ছে IMF এর হেডকোয়ার্টার অবস্থিত। এই গেল আজকে আমাদের 2019 এর হচ্ছে ফার্স্ট শিফটের
মানে একদম প্রথম শিফট 1 এর হচ্ছে 30টা প্রশ্ন। গত আমরা দুটো ভিডিওতে 2023-এর শিফট 1 এবং শিফট 2 নিয়ে আলোচনা করেছি, আজকে 2019-এর শিফট 1 নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা আবার পরের শিফট গুলোকে নিয়ে পরপর সাল ওয়াইজ ইয়ার ধরে ধরে অ্যানালিসিস করব, কোয়েশ্চেন অ্যান্সার। এই 30টা কোয়েশ্চেন খুব ভালো করে দেখো সকলে। অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কিরকম লাগলো ক্লাসটা। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।